সূচনা সূচনা কে? আরে সোহেল, তুমি কেমন আছো বলো? এই তো ভালো। কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? কি এত দূরে দাঁড়ায় আছিস কেন? আচ্ছা শোনো না, বলছি কি তুমি হুটহাট করে দেশে চলে আসলো যে? আরে তোমাদেরকে সারপ্রাইজ দিলাম। কিন্তু তবুও তো একটু জানাইতে পারতা নাকি? তোমাকে রিসিভ করতে যাইতাম। আরে আমি যদি জানাইতাম তোমরা কি করতে? একটা গাড়ি রিজার্ভ করে এয়ারপোর্টে যে আমার জন্য অপেক্ষা করতা। এই যে গরম, আর তুমি জানো এখন তো মনে করো বাংলাদেশের রাস্তাঘাটের যে অবস্থা, হয়তো আসতে লাগলে গাড়ি অ্যাক্সিডেন্ট করলা। কিছুদিন আগে শোনো নাই, একই পরিবারে 7 জন মারা গেছে, এই একজন প্রবাসীকে আনতে যায়। এটা ভেবে আমি তোমাদের কাউকে কিছু বলি নাই। কিন্তু রাস্তায় যদি তোমার কোনো সমস্যা হতো আমরা তো জানতেই পারতাম না। আমরা তো ভাবতাম তুমি বিদেশে আছো। আরে তোমরা তো মেয়ে মানুষ আর আমি ছেলে মানুষ, যে কোনোভাবে চলেই তো আসলাম। আচ্ছা হইছে, আইসা ভালো করছো। আমার জন্য কি কি নিয়ে আসছো? তুমি যেগুলো চাইছিলা সবগুলোই নিয়ে আসছি। এই আইফোন নিয়ে আইসো আমার জন্য? আরে বাবু বললাম তো, তুমি যেগুলো চাইছিলা সবগুলোই নিয়ে আইছি। না জিজ্ঞাসা করছি, ব্ল্যাক কালারটাই তো? আচ্ছা আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলবা না ভিতরে নিয়ে যাবা? হ্যাঁ যাবা তো, মানে তোমার মনে আছে কিনা সেটা জিজ্ঞাসা করছি। আচ্ছা আমি যে একটা ঝুমকার কথা বলছিলাম ওটা নিয়ে আসছো? ভাই আমার ল্যাপটপটা আনছো তো? আরে শোনো না, আমি যে একটা সীতাহারের কথা বলছিলাম, যে ডিজাইনটা পাঠাইছিলাম ওটা নিয়ে আসছো? ভাই আমার নেকলেসটা? আরে তুমি চুপ করো তো। আরে শোনো না, আমি যে হাতের বালায় একটা ডিজাইন দিয়েছিলাম সেম ডিজাইন হয়েছে তো? আরে বাবা আগে ভিতরে চলো, তারপরে দেখবা। আচ্ছা ঠিক আছে চলো ভেতরে। চলো। ব্যাগটা আমি নেব। না এটা না আমি নেব। না আমি নেব। কারণ নিতে হবে না, আমি নিচ্ছি, দাও। না বেয়াদব কোথাকার। এই সবকিছু না তোমার জন্য, তোমাকে পরে দেখে নেব। আরে সোহেল ভাই না? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই প্রবাস থেকে কবে আসলেন ভাই? ভাই আমি তো 2-3 দিন ধরে আসছি। কই প্রবাস থেকে আসলাম, একবার দেখাও তো করলা না। আমি তো আর ভাই জানি না, আমি আজকে রাস্তায় দাঁড়িয়ে লাগলাম, এই মাত্রই দেখলাম আপনাকে। যাই হোক, কেমন আছো? আছি ভাই আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় ভালো আছে। ব্যবসা প্রতিষ্ঠান কিরম চলতেছে? মোটামুটি ভাই আলহামদুলিল্লাহ। ভাই আপনি যে উপকারটা করছেন আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আমার। আরে বলো, তোমরা আমার ছোট ভাই, তোমাকে যদি উপকার না করি তাহলে কাকে করব? তুমি আমার আপন ছোট ভাই চাইতেও কিন্তু অনেক বেশি তোমাকে ভালোবাসি। তুমি যে সময় টাকাটা চাইছিলে আমার থেকে, আমার কাছে টাকাটা ছিল, এই জন্য আমি তোমাকে দিতে পারছি। আর তোমার উপকার হয়েছে, তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করছো। দোয়া করি আরও বড় ব্যবসায়ী হও, নিজে প্রতিষ্ঠিত হও। ঠিকই বলছেন ভাই, আপনি যদি আমাকে সে সময় টাকাটা না দিতেন আমার আজকে এই পর্যায়ে আসতে হতো না, আমি হয়তো না খায় মরতে হতো আমাকে। আপনি আমাকে অনেক উপকার করছেন। এটা তুমি কি বলছো? তুমি তো জানো আমার আপন কোনো ছোট ভাই নেই। আমি তোমাকে আপন ছোট ভাই চাইতেও বেশি ভালোবাসি। আর তোমাকে আমি টাকা দেবো না, এটা কি হয়? তারপরে মনের কাছে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে যে আমি তোমাকে টাকা দিছি, সেই টাকার উপর নির্ভর করে তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করছো, নিজের সংসারটা অনেক উন্নত করছো। দোয়া করে আরও প্রতিষ্ঠিত হও, আরও ভালো কিছু করো, পরিবারের মুখ উজ্জ্বল করো, বাবা মায়ের মুখ উজ্জ্বল করো। যাই হোক, আরও যদি কোনো সাহায্য লাগে আমাকে কিন্তু বলতে ভুল করবা না। যে কোনো প্রয়োজনে জাস্ট আমাকে 1 মিনিট ফোন দিবা, আমি দেওয়ার চেষ্টা করব। কি বলেন ভাই, আপনি যে উপকারটা আমাকে করছেন, আমি এই থেকেই প্রত্যেক মাসে 1-1.5 লক্ষ টাকা ইনকাম করি। আমার আর এখন মাশাআল্লাহ লাগবে না। দেখ আলহামদুলিল্লাহ, শুনে অনেক খুশি হলাম। যাই হোক, তোমার জন্য কিন্তু একটা গিফট নিয়ে আসছি। বাড়ি পার যায় তোমার ভাবির থেকে ওটা চাই নিও। হ্যাঁ ঠিক আছে ভাই, এক সময় যাবো। আচ্ছা আচ্ছা। সূচনা, সূচনা। আব্বা, আব্বা কেমন আছো? মারে ভালো আছো? ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো। তোমার না কালকে আসার কথা ছিল, তুমি আজকে কেন আসলা? মারে অনেক কাজের মধ্যে থাকি, ব্যস্ততার মধ্যে থাকি, আসি কি করে? তাও আসলাম যে জামাই যেহেতু আইছে, না আসছে তো উপায় নাই। আব্বা জানো, তোমার জামাই বিদেশ থেকে অনেক জিনিস নিয়ে আইছে। আমার জন্য গহনা নিয়ে আইছে, আইফোন নিয়ে আইছে, ওর বোনের জন্য, সবার জন্য মেলা মেলা জিনিস নিয়ে আইছে। মারে আমার জন্য কি লিয়েছে? এই দেখো আব্বা, আমার জিনিস দেখতে দেখতে তোমার কথা মনে হয়েছিল না। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? বাজান আমার জন্য কি নিয়ে আইছো? আপনার জন্য? আরে হ্যাঁ, আব্বা তো এসে জিজ্ঞাসা করতেছিল, কিন্তু জানো তো আমি আমার জিনিস দেখতে দেখতে এত ব্যস্ত ছিলাম যে আব্বার কথা জিজ্ঞাসা করিনি। কি নিয়ে আইছো? তোমাকে তো বলাই হয়নি,
আব্বার জন্য নিয়ে আইছি একটা ফোন। ওই দেখো লিদারের মধ্যে একটা ফোন আছে, ওই ফোনটা আব্বাকে দাও। কি ফোন? ওই ওপ্পো ফোন নিয়ে আইছি। অপ্পো? আচ্ছা, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? হ্যাঁ, তুমি আমার বাপের জন্য সামনে একটা অপ্পো ফোন নিয়ে আইছো, আরে আমার বাপের জন্য নিয়ে আসবে সে একটা আইফোন তো নিয়ে আসবে নাকি? আরে ভাবলাম আব্বার বয়স হয়ে গেছে এই জন্য। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, আমি আব্বাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, আব্বার নিজের পছন্দ মতো একটা ফোন কিনে নিবে। আচ্ছা ঠিক আছে, আরে তুমি জামাই হয় সেটাকে ভুলে যাও নাকি? আব্বা আমি কই কি, তুমি চিন্তা করো না, তোমার জামাই তো কইছে বেশি করে টাকা দিয়ে দিবি, তোমার পছন্দ মতো দেখে শুনে যে ফোন খুশি তুই কিনে নিবা, বুঝছো? ঠিকই বলছিস মা। আচ্ছা সূচনা, আব্বাকে কি এই জায়গায় দাঁড়িয়ে কথা বলবা না ভিতরে নিয়ে যায় শরবত দিবা? এই দেখো কথা কত কত ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমিও চলো, আব্বার সাথে সাথে তোমাকে শরবত বানাই দিই। আব্বা চলো। চল মা। আসো আমার ঘরে আসো। কি করতেছিস সেগুলা? এ তুই চোরের মতো করে বাড়ির মধ্যে থেকে টাইনে জঙ্গলে নিয়ে আসতেছিস কিসের জন্য? বাড়ির মধ্যে কি কথা বলা যায় না? আচ্ছা কি বলবি বল। ভাইয়া আমি যে গিফটটা আনতে বলছিলাম সেটা আনছো তো, দাও এখন আপনাদের। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আমি প্রবাস থেকে যেগুলো নিয়ে আইছি সেগুলো তো তোদের মাঝে ভাগ করেই দিছি। দেখ বোন, আমি আর বাড়তি কিছু নিয়ে আসি নাই। ভাইয়া আমার নেকলেসটা। বোন রে, আমি তো হঠাৎ করে চলে আইছি, তোর নেকলেসটা না আমি কিনতে পারি নাই। তবে তুই চিন্তা করিস না, আমি এবার প্রবাসে গেলে প্রথম মাসের বেতন পেয়ে আগে তোর নেকলেস কিনে আমি পাঠিয়ে দেবো, তুই রাগ করিস না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বাদ দাও। কিন্তু রাজীবের জন্য যে একটা আইফোন আনতে কইছিলাম সেটা তো আনছো, সেটা দাও। বোন রে, তুই তো জানিস আমি হঠাৎ করে দেশে চলে আসছি, আর এই একটা আইফোনের দাম তো অনেক টাকা, আমি তো আইফোন কিনতে পারি নাই, তাই রাজীবের জন্য ফোন আনছি। এই ফোনটা আপাতত রাজীবকে দিস, আর বলিস আমি পরবর্তীবার যখন দেশে আসবো তখন রাজীবের জন্য আইফোন নিয়ে আসবো। কি তাই তুমি এত সস্তা দামের একটা ফোন নিয়ে আইছো বিদেশ থেকে? তুমি না আমার প্রবাসী ভাই, আমি কত শখ করে রাজীবরে বলছিলাম আমার ভাই আসার পথে তোমার জন্য একটা আইফোন নিয়ে আসবে, আর তুমি এত থেকে এই 10-12 হাজার টাকা দামের ফোন নিয়ে আইছো? এটা তো দেশেই পাওয়া যায়। বোন রে, আমি তো বলছি না যে দিব না, আমি তো দিব, আমাকে একটু সময় দে। দেখ আমি একা, আর তোরা সবাই মিলে আমার পর দাবি করিস, সবার দাবি তো আমাকে মিটাইতে হবে, তাই না? তাই বলে এই সস্তার ফোন আমি কিভাবে এখন রাজীবের হাতে তুলে দেবো বলো ভাইয়া? এটা ওর হাতে তুলে দিলে কি তোমারই মান সম্মান থাকবে নাকি আমারই মান সম্মান থাকবে? রাজীব বলবে তোর প্রবাসী ভাইয়া তো তুই এই সস্তার মাল এনে দিছে আমারে, এটা তো দেশেই অভাব নেই। দেখ বোন, ফোন একটা ব্যবহার করার উপযোগী হলেই হয়, আইফোন যে ব্যবহার করতে হবে এমনটা না। আর আমি তো বলছি না যে তোদেরকে দিব না। দেখ বোন, তুই রাজীবকে একটু বোঝা, আমি এবার প্রবাসে গেলে পরে আসার সময় আইফোন নিয়ে আসবো, তুই একটু বুঝায় বললে পারে সে বুঝবে। ধরো ভাইয়া তোমার ফোন তুমিই রাখো, তুমি থাকো প্রবাসে আর আমাকে কিনা দিচ্ছ ওই সস্তার ফোন, এটা আমার চাই না। তোমাকে আমার ভাই ভাবতেই ঘৃণা লাগছে, রাখো তুমি তোমার ফোন, আমার লাগবে দেখ না। বোন, ওই দেখ, একটা ফোনের জন্য আমার বোনটা রাগ করে চলে গেল। না, এটা আমি তো ভুল করলাম, যেভাবে হোক একটা ফোনের ব্যবস্থা করেই দেওয়া লাগবে। এ সোনিয়া, দাঁড়া বোন। বাবাজি এখন তাহলে তোমার কি অবস্থা? এই তো 4 মাসের ছুটি নিয়ে আসছি, এদের বেড়াচ্ছি, ঘুরতেছি, আজকে আপনাদের বাড়িতে বেড়াতে আসলাম, সব মিলে আলহামদুলিল্লাহ। যাক, আইসো যেহেতু আপাতত কয়েকদিন থাকো তাহলে আমাদের বাড়িতে। না আব্বা, আপনার মেয়েকে যদি সঙ্গে নিয়ে আসতাম তাহলে হয়তো কয়েকদিন থাকতাম, আপনার মেয়ে যেহেতু আমাদের বাড়িতে রয়েছে থাকবো, আবার কয়েকদিন পরে এসে আপনাদের বাড়ি 4-5 দিন না 1 সপ্তাহ থাকবো। আচ্ছা বাবা। এই সময় ওর ফোন দিল কে? বিদেশি ফোন। হ্যাঁ দোস্ত বল। কি বলিস? আমি 4 মাসের ছুটি নিয়ে আইছি, আমার তো আসায় 1 মাসও হয়নি। আরে ভাই বিশ্বাস কর, আরে ভাই তুই বিষয়টা বুঝতেছিস না, আমার কাছে যা টাকা পয়সা ছিল, যে যেরকম চাইছে আমি তো সব খরচ করে ফেলছি, আমাকে যদি এই সপ্তাহের মধ্যে আবার ব্যাক করতে হয় তাহলে তো আমার প্লেনের টিকিট লাগবে, আমি তো বিপদে পড়ে যাব। ভাই তুই একটু বসে বলে ম্যানেজ কর না। কি বলিস? না গেলে আমার চাকরি থাকবে না, আমি তো বিপদে পড়ে গেলাম। আচ্ছা রাখ, দেখি কি ব্যবস্থা করতে পারি। কি বাবাজি? আব্বা আমি তো একটা বিপদে পড়ে গেলাম। কি বিপদ? আব্বা আমি 4 মাসের ছুটি নিয়ে আসছিলাম, কিন্তু আমার কোম্পানি থেকে ফোন দিয়েছে এই সপ্তাহের মধ্যে যদি আমি আবার ব্যাক না করি তাহলে আমার নাকি চাকরি থাকবে না।
কিন্তু সবচাইতে বড় সমস্যা, আমি তো দেশে আসার পরে আমার কাছে যা টাকা পয়সা ছিল, যে যেমন চাইছে তাকে তেমন দিয়ে দিছি। আব্বা বিশ্বাস করেন, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি এই সপ্তাহের মধ্যে যদি প্লেনের টিকিট কিনতে না পারি বা ওই দেশে যাইতে না পারি, তাহলে তো আমার চাকরিটা চলে যাবে। আব্বা, চাকরিটা যদি চলে যায় আমি তো সর্বশান্ত হয়ে যাব। আব্বা, তাই বলতেছে কি, আমাকে যদি আপনি কিছু টাকা দিতেন, আমি প্লেনের টিকিটটা কিনে ওই দেশে যাব, আর যাওয়ার পরে প্রথম মাসের বেতনেই আপনি টাকাটা পরিশোধ করে দেব। আব্বা, আমাকে কিছু টাকা দেন না। আরে বাবা, তোমার মাথা কি খারাপ হয়েছে নাকি? আমি টাকা কোনে পাবো? আমার কাছে কোনো টাকা আছে? তুমি প্রবাসী, তোমার কাছে টাকা থাকার কথা। তুমি সব টাকা পয়সা তো তুমি সব নষ্ট করে ফেলছো। এখন আমি কোথা থেকে টাকা দেবো বলো তো? আমার কোনো টাকা পয়সা আছে? আব্বা, আপনি এটা কি বলতেছেন? দেখেন, আপনাকে শুধু ফোন কেনার জন্য আমি 1.5 লক্ষ টাকা দিছি। এর আগেও আব্বা আপনাকে আমি অনেক টাকা দিছি, আর আমার এই বিপদের সময় আমাকে এই সামান্য কিছু টাকা দিবেন না আপনি? আরে বাবা, তুমি তো বুঝতেছো না কেন? তুমি যে টাকা আমাকে দিছো সে টাকা দিয়ে তো আমি তো মোবাইল কিনে ফেলছি। আমি কোন টাকা পাবো এখন? আব্বা দেখেন, আমি একজন প্রবাসী, আমি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, অথচ আমার বাড়ি ভাঙা, আমি বাড়ি করতে পারি নাই। আপনি যখন বাড়ি শুরু করলেন তখন বললেন যে আমাকে কিছু টাকা দাও, আবার তুমি যখন বাড়ি করতে লাগো তখন তোমাকে টাকাটা ফেরত দেব। আব্বা, আমি বলতেছি, আপনাকে বাড়ি করার সময় যে টাকাটা দিছিলাম আপনি ওই টাকাটাই আমাকে ব্যাক দেন। আরে বাবা, তোমার মাথায় ঠিক নাই। আমি এখন কোনে টাকা পাবো? আমার কাছে কোনো টাকা আছে? কও যে আমি তোমাকে টাকাটা আমি দিয়ে দেবো। আব্বা, আপনাকে আমি না, অনেক তুমি হাত ছাড়ো, এ কথা আমি মেনে নেব না বাবা। তুমি আমাকে এখন একটা কায়দায় ফেলাচ্ছ যে টাকাটা আমি এখন দেবো। কোথার থেকে আমি টাকাটা দেবো আমি তোমার? আব্বা, আমার তো বাবা নেই, আপনাকে আমি নিজের বাবার আসনে বসাইছি। আপনার ছেলে যদি বিপদে পড়তো তাহলে কি আপনি টাকা দিতেন না? সি সি সি, তুমি এ কথা বলতেছো কেন? আমাকে বাবার আসনে বসাইছো, তুমি আমার ছেলে। এ কথা তো এই জায়গায় চলে না বাবা। আমি টাকা দেবো কোন থেকে? তুমি যত কথাই বলো বাবা, আমি টাকা মধ্যে দিতে পারার সমর্থন আমার নাই। আমি বুঝতে পারছি আব্বা, আপনি আমাকে কোনো টাকা পয়সা দিবেন না, তাই তো? আচ্ছা, আপনাকে টাকা পয়সা দিতে হবে না, যেহেতু আমার বিপদ আমি চেষ্টা করে ম্যানেজ করে নিব। তুমি আবার বলতেছো টাকা পয়সা আমাকে দিবে না। টাকা পয়সা তোমাকে আমি দেবো কোন জায়গার থেকে? এটা তো আমার তো থাকা লাগবে তো টাকাটা। তুমি যে টাকা দিছো আমি সে টাকা কাজে লাগাই ফেলছি। আমি এখন দেওয়ার মতো কোনো সমর্থন নাই বাবা। তুমি যা বলছো বলছো বাবা, এই কথাটা আমাকে আর বলো না। আচ্ছা আব্বা, আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনার যদি প্রয়োজন পড়ে আমাকে আবার ফোন দিন, আমি বিদেশ থেকে আপনার জন্য টাকা পাঠাবো। আসি, আসসালামু আলাইকুম। ভাও তামো সব, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। খায়রুল, জি ভাই। দাঁড়াও, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। জি ভাই, বলেন। আমি তো তোমার ব্যবসা প্রতিষ্ঠান করার সময় কিছু টাকা হেল্প করছিলাম। আমি তো একটা বিপদে পড়ছি, আমার কিছু টাকা লাগবে। আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করতে পারবা? ভাই, আমার তো এখন ব্যবসা প্রতিষ্ঠান খুব খারাপ দিকে, এখন তো ভাই আমি আপনাকে কোনো টাকা দিতে পারবো না ভাই। ভাই, এটা তুমি কি বলছো? আমার এই বিপদের দিনে তুমি আমাকে কিছু টাকা দিবা না? না ভাই, এখন আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। আচ্ছা ভাই। সূচনা, সূচনা। আরে আসছি। কি হয়েছে রেখে ঘরের মধ্যে না যায় এখানে দাঁড়ায় দাঁড়ায় ডাকতিছো? জানো, আমি না অনেক বড় একটা বিপদে পড়ে গেছি। কি বিপদ? আমি তো 4 মাসের ছুটি নিয়ে প্রবাস থেকে বাংলাদেশে আসছিলাম, হুম, কিন্তু আমার কোম্পানি থেকে রাজু ফোন দিছে, আমি যদি এই সপ্তাহের মধ্যে আবার ওই দেশে ব্যাক না করি তাহলে আমার নাকি চাকরি থাকবে না। তো ঠিক আছে চলে যাও। তোমারে কি কেউ মানা করছে? কিন্তু আমি যে প্লেনের টিকিট কিনবো সেই টাকাটাও তো আমার হাতে নাই। আমি প্রবাস থেকে যে টাকাটা নিয়ে আইছিলাম, তোমরা যে যখন যেটা আবদার করছো আমি সেটাই করছি। এখন তো আমার পকেটে 1 টাকাও নেই, তাহলে আমি প্রবাসে যাব কেমন করে? তো এসব কথা আমাকে বলে কি হবে? হ্যাঁ, টাকাগুলোকে সব আমারে দিছিলা, তোমার বোনকেও তো দিছিলা। তোমার বোনকে বলো। বোন সোনিয়া, আমি তো তোকে অনেকগুলো টাকা দিছি। তোর জামাইকে ফোন কেনার জন্য টাকা দিছি, তোকে স্বর্ণ অলংকার দিছি,
এবং কি নগদ টাকাও দিছি। বোন, আজকের আমার এই বিপদের দিনে তুই যদি কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করতি তাহলে আমি আবার বিদেশে যাইতে পারতাম, আর যদি না দিস তাহলে তো আমি আর বিদেশে যাইতে পারবো না। ভাইয়া এটা তুমি কি বলো? তুমি এতদিন প্রবাসে থেকে আসলা, লাখ লাখ টাকা তোমার কাছে, আর তুমি আমার কাছে টাকা চাইতেছো। এটা যদি আমার শ্বশুরবাড়ির লোকজন জানতে পারে তাইলে আমার মান সম্মান কোথায় থাকবে একটাবার ভাবছো? দেখো এখন তোমার বোন মান সম্মানের কথা বলতেছে, আর যখন তোমার থেকে এত এত নিয়ে আসছিল তখন একবার চিন্তা করেন শ্বশুরবাড়ির লোকজন কি বলবে। এখন দেখো যেই টাকা চাইছো অমনি বলতেছে আমার শ্বশুরবাড়ির কাছে কি আমার মান সম্মান থাকবে? এই তখন তোমার মান সম্মানের কথা চিন্তা ছিল না? দেখো ও তো এখন অন্য বাড়ির বউ, আসলে ও যদি টাকা দিতে না পারে তাহলে তো আমাদের কিছু করার নেই। কিন্তু আমি তো তোমাকে অনেক টাকা দিছি, দেখো আমার শেষ সম্বল, আমার কাছে লাস্ট পর্যন্ত যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো আমি তোমাকেই দিয়ে দিছি। সোচো না, ওই জায়গা থেকে আমাকে কিছু টাকা দাও না, আবার যদি প্লেনের টিকিট কিনে আমি বিদেশে যাই। এই শোনো, আমি মেয়ে মানুষ, আমি টাকা কই পাবো? হ্যাঁ, তুমি যে টাকাগুলো আমার দিচ্ছিলা ওইগুলো তুমি কাজে লাগাই ফেলছি। আমার কাছে কি কোনো নগদ টাকা আছে যে তুমি চাইলা আর আমি বের করে দিয়ে দিব? সোচো না, তোমার কাছে নগদ টাকা নাই সেটা আমি মানলাম, কিন্তু তোমার তো অনেক গহনা, একটা গহনা বিক্রয় করলে আমার প্লেনের টিকিট কেনার টাকা হয়ে যাবে। এই দাঁড়াও দাঁড়াও, তুমি কি বলছো? আমি কিনা আমার নিজের গহনা বিক্রি করবো তোমার জন্য? পাগল নাকি? হ্যাঁ প্লিজ সোচো না, একটা গহনা আমি কথা দিচ্ছি, আমি তোমাকে আবার তার সাথে ভালো গহনা কিনে দিব। এই চুপ করো তো। তুমি জানো মেয়ে মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে গহনাগাটি, আর আমি আমার কোনো গহনা বিক্রি করতে পারবো না। বাস তোমার একটা গহনা বেচে আমাকে টাকাটা দাও না, না স্যার আমি ধ্বংস হয়ে যাব। প্লিজ এই পাস হর তো, আরে ছাড়া তো। এই শোনো, তুমি ধ্বংস হও যা খুশি তাই হও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি খেয়ে দিয়ে কাম পাবো না, আমি কেন ওর গহনা বিক্রি করে দিব। শোনো আমি চললাম, তোমাদের যা খুশি করো। দাঁড়াও, আবার কি? আমার শেষ কথা শুনে যাবে না? আচ্ছা বলো। আমার কোনো বিপদ হয়নি, আমার কোনো টাকা পয়সার প্রয়োজন নাই। তার মানে এতক্ষণ তুমি নাটক করতেছিলা? আমি নাটক করছিলাম, কারণ একজন প্রবাসী তো নাটকবাজি হয়, তাই না? আরে আমি প্রবাস থেকে যখন এই বাংলাদেশে আসলাম অনেক স্বপ্ন নিয়ে আসলাম, আমি অনেকদিন পরে দেশে যাব, আমার বোন, আমার স্ত্রী, আমার শ্বশুর সবাই আমাকে আদর করবে, বলবে সোহেল তুমি অনেক শুকায় গেছো, মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করোনি, তুমি কেমন আছো? তা না করে তোমাদের শুধু একটাই প্রশ্ন ছিল, সোহেল আমার জন্য কি নিয়ে আসছো? আমার বোন আমাকে প্রশ্ন করতো, ভাই আমার জন্য কি নিয়ে আসছিস? কিন্তু একবারও জানতে চাই নাই, ভাই তুই কেমন আছিস, তুই ওই দেশে কি খাইতি, তোর কি খাইতে ইচ্ছা করছে? জানো আমার না অনেক ইচ্ছা ছিল আমার ছোট বোনের হাতে মজার মজার রান্না খাবো, পরিবার সবাইকে নিয়ে ঘুরবো বেড়াবো, কিন্তু তা না, তোমরা শুধু একটা দিনই বলছো প্রবাসীরা মানুষ নয়, প্রবাসীরা টাকার মেশিন। আর একটা জিনিস প্রমাণ করছো, প্রবাসীরা কারো আপন হয় না। আরে একটা বড় চিন্তা করলাম না, ওই দেশে আমি কি করি জানো? ওই দেশে 18 ঘন্টা ডিউটি করতে হয়, তারপরে বাসায় এসে নিজে রান্না করে খাইতে হয়। ওই দেশে তোমাদের কথা মনে করে আমি কোনো সময় ভালো মন্দ রান্না করে খাইনি, কারণ আমি জানি আমি যদি ওই দেশে ভালো মন্দ রান্না করে খাই, ভালো ভালো পোশাক পরি, তাহলে আমি বাংলাদেশে টাকা পাঠাইতে পারবো না, আমার পরিজন, আমার প্রিয়জন এরা ভালো থাকতে পারবে না। কিন্তু দেশে পুরা চিত্রটা আমি উল্টো দেখলাম, তাই তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি এই কাজটা করছি। বোন তুই কি বললি? একটা আইফোনের জন্য ভাই বলে আমাকে পরিচয় দিলি না, একবারও কি চিন্তা করে দেখছিস একটা আইফোনের দাম কত? প্রত্যেকটা প্রবাসী স্বপ্ন দেখে তার প্রিয়জনকে ভালো ভালো উপহার দিতে, কিন্তু জানিস বোন একটা আইফোনের দাম কত? একটা প্রবাসীর 3 মাসের বেতনের টাকা। আমারও তো মন চায় আমার প্রত্যেকটা প্রিয়জনকে একটা করে আইফোন গিফট করব, কিন্তু চাইলেও আমরা দিতে পারি না। আমরা প্রবাসী এত কষ্ট করে টাকা উপার্জন করে জিনিসপত্র কিনে নিয়ে আসি, যদি কাউকে একটা জিনিস দিই, আমার জন্য একটা সেন্ট নিয়ে আসছিস, আমার জন্য সামান্য একটা হাত ঘড়ি, কিন্তু এই সামান্য সেন্ট সামান্য হাত ঘড়ির টাকা উপার্জন করতে করতে আমাদের হাতে কড়া পড়ে যায়। একজন প্রবাসীর কষ্ট তোরা কখনোই বুঝবি না। তোরা আবার অপমান করলি, একজন প্রবাসীর কেউ আপন হয় না, একজন প্রবাসীর কষ্ট শুধু একজন প্রবাসীই বুঝে। তাই আমি আর বাংলাদেশে থাকবো না, আমি তোদেরকে চিনতে পারছি, তোরা আমাকে ভালোবাসিস না, ভালোবাসিস ওই প্রবাসীর টাকা। তোরা মনে করিস প্রবাসী একটা টাকার মেশিন, প্রবাসীরা ওই দেশে যাবে আর শুধু টাকা ছাপায় এই দেশে পাঠাবে তোদেরকে সুখে রাখার জন্য, তাই না? কিন্তু দিন শেষে এই প্রবাসী অচল মেশিনটা সেদিন নষ্ট হয়ে যাবে,
সেদিন অকাজই হয়ে যাবে, সেদিন তোরা দূরে ফেলে দিবি। আমি সেদিন দেখতে চাই না, তাই আমি আবার প্রবাসে চলে যাচ্ছি। সোহেল, তুমিও ভালো থাকো, আর বোনটাকেও বলছি তুইও ভালো থাক। চিন্তা করিস না, প্রত্যেক মাসে আমি তোদের জন্য টাকা পাঠিয়ে দিব। তোদের তো আমাকে প্রয়োজন নাই, দরকার আমার টাকা। টাকা পাবি, সেই টাকায় নিয়ে সুখে থাকবি। সোহেল, তোমার এই কথাগুলো শোনার পর এখন আর আমার টাকা পয়সা গয়নাগাটি কিচ্ছু চাই না। আমার শুধুমাত্র তোমাকে চাই। শুধু মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার পাশে থেকো। আমি চাই না তুমি আর প্রবাসে যাও। জানিস না, প্রত্যেকটা প্রবাসী এতদিন প্রবাসে কেমনে করে থাকে, সবাই একটা স্বপ্ন নিয়ে থাকে। কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর ওই দেশে থাকে। তাদের একটাই স্বপ্ন থাকে, 10 বছর, 5 বছর, 15 বছর প্রবাসে ইনকাম করব, সেই টাকা নিয়ে দেশে যাব, বাকি জীবনটুকু আমাদের প্রিয়জনের সঙ্গে আরাম আয়েসে কাটাবো। কিন্তু প্রবাসীরা জানে না যে প্রবাসীরা সত্যিই টাকার মেশিন। এই টাকার মেশিন যেদিন থেকে টাকা ছাপানো বন্ধ করে দিবে, সেই মেশিনের আর কোনো মূল্য থাকবে না। তোমরা আবারও প্রমাণ করছো প্রবাসীরা কারোর আপন হয় না। তাই আমি আর এই দেশে থাকতে চাই না। ভালো থাকো তোমরা। না সোহেল, সোহেল আমার কথাটা বোঝার চেষ্টা করো। সোহেল, আরে এই তোর ভাই সত্যি খুব কেঁপে আছে, একটু বোঝানোর চেষ্টা কর। সোহেল, আমার কথাটা শোনো। সোহেল, আমার কথাটা শোনো, প্লিজ তুমি যাও না। আমি তোমার দুটো পায়ে ধরতেছি। সোহেল প্লিজ তুমি যাও না। তোমরা সবাই ভালো। সোহেল